উম একটু কল্পনা করা যাক তো। ধরুন, বন্ধুদের সাথে খুব আড্ডা হচ্ছে, হাসাহাসি, চায়ের কাপে ঝড় উঠছে, চারপাশের পরিবেশটা ভীষণ প্রাণবন্ত। হ্যাঁ, বেশ সুন্দর একটা মুহূর্ত আর কি। একদম। কিন্তু ঠিক সেই মুহূর্তেই কোনো একটা অদ্ভুত কারণে মনের ভেতরটা যেন যোজন যোজন মাইল দূরে অন্য কোথাও চলে গেল। চারপাশের মানুষের কথাগুলো আর কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। মানে শারীরিকভাবে সেখানে থাকলেও মনটা অন্য কোনো ডাইমেনশনে চলে গেছে। ঠিক তাই। চোখের সামনে হয়তো বন্ধুরা বসে আছে, কিন্তু মনটা পড়ে আছে এমন একজনের কাছে যার সাথে হয়তো এখন আর আমাদের কোনো যোগাযোগই নেই। এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা অনেকেই কিন্তু গেছি। হ্যাঁ, তা তো বটেই। আর আমরা সচরাচর এটাকে খুব সাধারণ একটা শূন্যতা বা সাময়িক আনমনা হয়ে যাওয়া ভেবে এড়িয়ে যাই। হুম। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই মনের কোনো এলোমেলো দিবার স্বপ্ন, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর মনস্তাত্ত্বিক সংকেত? আর ঠিক এই কৌতূহল থেকেই আজকে আমাদের এই গভীর আলোচনা। দারুণ একটা বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি আজকে। তো আজকে আমাদের হাতে যে সোর্স ম্যাটেরিয়ালটা আছে, সেটার মূল ফোকাস হলো সম্পর্ক ভেঙে যাওয়ার পর বা দুজনের মধ্যে বিশাল দূরত্ব তৈরি হওয়ার পর সে কি তোমাকে নিয়ে ভাবছে, তোমার জন্য ছটফট করছে, বোঝার উপায়গুলো আসলে কি কি। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই সোর্সটি শুধু কিছু সাধারণ উপসর্গের তালিকা ধরিয়ে দেয়নি, একদমই না। বরং এর পেছনে লুকিয়ে থাকা মানব মন, ইগো বা অহংকারের দেয়াল এবং ভালোবাসার খুব পরিণত একটা দৃষ্টিভঙ্গির কথা তুলে এনেছে। হ্যাঁ, তো আজ আমাদের মিশন হলো মানব মনের এই লুক্কায়িত সংকেতগুলোকে বিশ্লেষণ করা। তবে লক্ষণগুলো খোঁজার আগে সোর্সে একটা খুব জরুরি মানসিক প্রস্তুতির কথা বলা হয়েছে। ওই যে, আমি একাই ভালোবেসেছি সে বাসেনি, এই নেতিবাচক চিন্তাটা ঝেড়ে ফেলার বিষয়টা। হ্যাঁ, ঠিক ধরেছেন। সম্পর্ক তো আর একা তৈরি হয় না, দুজন মিলেই তৈরি হয়। এই যে নিজের দিক থেকে পুরো পরিস্থিতিটা বিচার করার প্রবলতা, এটা নিয়ে আপনার কি মনে হয়? এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। হুম, যখন একটা সম্পর্ক ভাঙে, তখন মানুষ অবচেতনভাবেই নিজের কষ্টটাকে সবচেয়ে বড় করে দেখে। স্বাভাবিক। অপরদিকের মানুষটিও যে একসময় ভালোবেসেছিল, তারও যে একটা ইনভেস্টমেন্ট ছিল এই সম্পর্কে, সেটা আমরা রাগের মাথায় ভুলে যাই। ঠিক। তো আমরা যদি সত্যিই বুঝতে চাই যে সে মিস করছে কিনা, তাহলে শুধু নিজের জায়গায় দাঁড়িয়ে থাকলে চলবে না। মানসিকভাবে অপরপক্ষের জুতোয় পা গলিয়ে পরিস্থিতিটা দেখতে হবে। মানে আমি এটাকে একটা ব্রিজের অ্যানালজির সাথে তুলনা করতে পছন্দ করি। ধরুন, সম্পর্ক হলো একটা ব্রিজের মতো। আচ্ছা। এখন মাঝখান থেকে যদি কোনো কারণে ব্রিজটা ভেঙে যায়, তাহলে আপনি শুধু নিজের পাড়ের দিকে তাকিয়ে থেকে অপর পাড়ের অবস্থা তো আর বিচার করতে পারবেন না, তাই না? একদমই তাই, খুব সুন্দর বলেছেন। আপনাকে মানসিকভাবে ওই পাড়ে গিয়ে দেখতে হবে সেখানে কতটা ক্ষতি হয়েছে। কিন্তু আমার এখানে একটা খটকা লাগছে। কি রকম? সম্পর্ক ভাঙার পর মানুষ কেন এত দ্রুত নিজেকে ভিকটিম হিসেবে ধরে নেয়? মানে কেন আমরা চাই পুরো দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে? এর পেছনের মনস্তত্ত্বটা আসলে মানুষের ডিফেন্স মেকানিজমের সাথে যুক্ত। যখন আমরা তীব্র মানসিক আঘাত পাই, তখন আমাদের মস্তিষ্ক সেই কষ্টটাকে সামাল দেওয়ার জন্য একটা সহজ রাস্তা খোঁজে। হুম, মানে একটা শর্টকাট আর কি। ঠিক তাই। নিজেকে ভিকটিম ভাবলে সাময়িকভাবে একটা বড় ধরনের সান্ত্বনা পাওয়া যায়। মস্তিষ্ক তখন নিজেকে বোঝায় যে আমি তো কোনো ভুল করিনি, সব দোষ তার। ও আচ্ছা, মানে এটা অপরাধবোধ থেকে মুক্তি দেয়। একদম। কিন্তু সমস্যা হলো, এই ভিকটিম মেন্টালিটি আমাদের চোখের সামনে একটা ক্ষোভের চশমা পরিয়ে দেয়। এই চশমা পরা থাকলে অপরপক্ষের আসল অনুভূতি বা তার দেওয়া সংকেতগুলো আমরা কখনোই দেখতে পাব না। তার মানে আগে ক্ষোভের চশমাটা খুলতে হবে, তারপর সংকেত খুঁজতে হবে। ঠিক। দায়ভার শেয়ার করার এই মানসিকতা মূলত মানুষকে অন্ধ রাগ থেকে বের করে আনে। বাপরে, শুরুতে বেশ গভীর একটা পয়েন্ট। তো এবার তাহলে সেই সংকেতগুলোর দিকে তাকানো যাক। প্রথম যে লক্ষণটার কথা সোর্সে উঠে এসেছে, তা হলো যোগাযোগের নতুন মাধ্যম বা কোনো হিউম্যান লিঙ্ক তৈরি হওয়া। হ্যাঁ, এই জায়গাটা বেশ ইন্টারেস্টিং। ধরুন, অপরপক্ষের সাথে সরাসরি যোগাযোগ সম্পূর্ণ বন্ধ। হয়তো প্রচণ্ড ঝগড়ার কারণে কথা বলা বন্ধ, বা সে অন্য কোনো জীবনে জড়িয়ে পড়েছে। কিন্তু হঠাৎ করেই তার পরিচিত মহল থেকে কেউ, হয়তো তার কোনো বন্ধু বা ভাই বোন। হ্যাঁ, এমন কেউ যে আগে খুব একটা কথা বলতো না, সে হঠাৎ নতুন করে যোগাযোগ শুরু করল। তারা হয়তো সরাসরি কোনো পুরনো কথা তুলছে না, কিন্তু সুকৌশলে খবরাখবর নিচ্ছে। ঠিক,
এই জায়গাটাতেই একটা চমৎকার মনস্তাত্ত্বিক খেলা চলে। এই হঠাৎ উদয় হওয়া মানুষটি আসলে একটি প্রক্সি বা দূতের মতো কাজ করছে। মানে একটা অদৃশ্য সংযোগ তৈরি করার চেষ্টা, তাই তো? একদম। এই আচরণের মানে হল ওই তৃতীয় ব্যক্তিটি মূলত খবরাখবর সংগ্রহ করে অপরপক্ষের কাছে পৌঁছে দিচ্ছে। সে নিজে থেকে এটা করছে না, তাকে সুকৌশলেই দায়িত্বটা দেওয়া হয়েছে। এই বিষয়টা শোনার পর আমার মাথায় প্রথমেই কোল্ড ওয়ার ডিপ্লোমেসি মানে স্নায়ুযুদ্ধের কূটনীতির কথা মনে পড়ল। দারুণ তুলনা। ধরুন সরাসরি যোগাযোগ ছিন্ন, দুই দেশ মুখ দেখাদেখি বন্ধ করে রেখেছে। তখন তারা সরাসরি কথা না বলে তৃতীয় কোনো নিরপেক্ষ দেশের অ্যাম্বাসেডর ব্যবহার করে খবর আদান প্রদান করছে। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা সেরকমই। কিন্তু আমি এখানে একটু পুশব্যাক করতে চাই। বিষয়টা কি একটু ম্যানিপুলেটিভ মনে হচ্ছে না? মানে সরাসরি ফোন করে খবর নিলেই তো হয়, মানুষ কেন এই প্রক্সির আশ্রয় নেয়? কেন সরাসরি কথা বলে না, এর উত্তরটা লুকিয়ে আছে মানুষের সবচেয়ে জটিল ইমোশনগুলোর একটিতে, আর তা হলো ইগো বা অহংকার। ওহ, ইগো। হ্যাঁ, সরাসরি যোগাযোগ করলে ওই যে নো কন্ট্যাক্ট বা আর কথা না বলার যে জেদ তারা ধরে রেখেছিল সেটা ভেঙে যায়। মানুষ নিজের অহংকারকে ভাঙতে খুব ভয় পায়। মানে সে চায় না অপরপক্ষ ভাবুক যে সে দুর্বল হয়ে পড়েছে। একদম তাই। কিন্তু আবার একই সাথে সেই মানুষটা কেমন আছে, সে নতুন কাউকে খুঁজে পেল কিনা, এই তীব্র কৌতূহলটা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। একটা অদ্ভুত টানাটানি আর কি। ঠিক। তাই সরাসরি পরাজয় স্বীকার না করে তৃতীয় পক্ষের মাধ্যমে খবর নেওয়াটা তাদের জন্য একটি নিরাপদ উপায়। এতে ইগো বজায় থাকে, আবার ওই মানুষটার জন্য ছটপট করার যে অনুভূতি সেটাও কিছুটা শান্ত হয়। ইন্টারেস্টিং। তো ইগো আর আবেগের এই রশি টানাটানি তো বুঝলাম। এবার চলুন একটু ভিন্ন প্রসঙ্গে যাই। ধরুন কোনো হিউম্যান লিঙ্ক নেই, এমন কোনো তৃতীয় পক্ষ নেই যে খবর নেবে। দুজনে সম্পূর্ণ আলাদা দুটো জগতে বাস করছে। ঠিক। এই জায়গাটিতে সোর্সে একটি অত্যন্ত আকর্ষণীয় এবং একটু রহস্যময় লক্ষণের কথা বলা হয়েছে, অবচেতন মন এবং প্রকৃতির বার্তার কথা। হ্যাঁ, এখানে এসে আলোচনাটা সাধারণ মনস্তত্ত্বের গণ্ডি পেরিয়ে একটু গভীর দর্শনের দিকে মোড় নিয়েছে। যেমনটা আমি একদম শুরুতে বলছিলাম, অনেক মানুষের ভিড়ে বসে হঠাৎ অন্যমনস্ক হয়ে যাওয়া, চারপাশে সবাই কথা বলছে কিন্তু কিছুই শুনতে না পাওয়া। কল্পনায় সেই প্রিয় মানুষটির কাছে হারিয়ে যাওয়া আর কি। সংকেত বলা হচ্ছে। দাবি করা হচ্ছে যে মন যখন তীব্রভাবে কাঁদে তখন অপরপক্ষের মনও নাকি ব্যাকুল হয়ে ওঠে। আর এর সাথেই যুক্ত হয়েছে সিক্সথ সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয়ের প্রভাবের বিষয়টা। যেমন হঠাৎ করে পজিটিভ কোনো স্বপ্ন দেখা, যে সম্পর্ক আবার আগের মতো ঠিক হয়ে গেছে, অথবা কোনো কারণ ছাড়াই সকালে ঘুম থেকে উঠে মন খুব ভালো হয়ে যাওয়া। আবার উল্টোটাও হতে পারে, চারপাশে সবকিছু ঠিক থাকার পরও হঠাৎ করে অকারণে খুব মন খারাপ হওয়া বা কান্না পাওয়া। হ্যাঁ, সোর্সের মতে প্রকৃতি নাকি এই সিস্টেমের মাধ্যমেই আগাম বার্তা দেয় যে সেই মানুষটিও আড়ালে ছটপট করছে। কিন্তু এখানে আমি একটু থামতে চাই। বলুন। আমি বিষয়টা নিয়ে যথেষ্ট সন্দেহ পোষণ করছি। এটা কি সত্যিই প্রকৃতির কোনো রহস্যময় টেলিপ্যাথি, নাকি শুধুই আমাদের নিজেদের মনের তৈরি করা একটা খেলা? কেন মনে হচ্ছে এটা মনের খেলা? আমি এটাকে ফ্যান্টম ফোন ভাইব্রেশন সিন্ড্রোমের সাথে তুলনা করতে চাই। অনেক সময় হয় না, ফোন পকেটে বাজছে না কিন্তু মনে হয় ফোন ভাইব্রেট করছে। হ্যাঁ, কারণ আমরা হয়তো একটা কলের জন্য অবচেতনভাবে অপেক্ষা করছি। ঠিক তেমনি মন যাকে প্রবলভাবে চাইছে তাকে নিয়ে মস্তিষ্ক কি নিজেই এই ইতিবাচক স্বপ্নগুলো বা এই ভ্রিভ্রমগুলো তৈরি করছে না? মস্তিষ্ক কি এখানে ড্রাগ উইথড্রয়ালের মতো আচরণ করছে না? আপনার এই যুক্তিটা একেবারে ফেলে দেওয়ার মতো নয়, এবং স্নায়ুবিজ্ঞান ঠিক এভাবেই বিষয়টাকে ব্যাখ্যা করে। তাই তো। হ্যাঁ, মনোবিজ্ঞানের দিক থেকে দেখলে আমরা যখন কারোর সাথে গভীরভাবে যুক্ত থাকি, আমাদের মস্তিষ্কের নিউরাল পাথওয়েগুলো তাকে কেন্দ্র করে অভ্যস্ত হয়ে যায়। যখন সে থাকে না, তখন মস্তিষ্ক সেই পরিচিত ডোপামিনের অভাবে উইথড্রল সিম্পটম দেখায়। ফলে তাকে স্বপ্নে দেখা বা হঠাৎ তার কথা মনে পড়ে যাওয়াটা খুব স্বাভাবিক একটা স্নায়ুবিক প্রতিক্রিয়া। তাহলে সোর্স এই প্রকৃতির বার্তার কথাটা কেন বলছে? এর মূল ভিত্তিটা ঠিক কোথায়? আসলে এখানে সম্পর্কটাকে এক ধরনের ইমোশনাল এন্ট্যাঙ্গলমেন্ট বা আবেগের কোয়ান্টাম সংযোগ হিসেবে দেখা হচ্ছে। মানে হলো, যখন দুজন মানুষ খুব গভীরভাবে যুক্ত থাকে, তখন তাদের মানসিক ও আবেগীয় স্তর এক অদৃশ্য সুতোয় বাঁধা পড়ে যায়। আচ্ছা। আপনি একে বিজ্ঞান দিয়ে ফ্যান্টম ভাইব্রেশন বলতে পারেন, কিন্তু এই ফিলোসফি বলছে যখন একটি মন তীব্রভাবে কাউকে মিস করে, তার সেই মানসিক অস্থিরতার একটা তরঙ্গ
অপর মনকে স্বয়ংক্রিয়ভাবে ছুঁয়ে যায়। বাপরে! হ্যাঁ, অকারণে এই যে মন ভালো হয়ে যাওয়া বা ভারাক্রান্ত হওয়া, এটি শুধু নিজের মস্তিষ্কের বিভ্রম নয়, বরং অপর দিকের মানুষটির তীব্র আবেগের প্রতিফলন। এটি প্রকৃতির এমন এক সিস্টেম যা লজিক দিয়ে পুরোপুরি মাপা যায় না। তার মানে দাঁড়াচ্ছে আমরা আবেগীয়ভাবে বিচ্ছিন্ন কোনো দ্বীপ নই। আমরা একে অপরের সাথে এমন একটা স্তরে কানেক্টেড যা চোখে দেখা যায় না। ঠিক তাই। এটা মানতে একটু কষ্ট হলেও চিন্তাটা খুবই রোম্যান্টিক এবং গভীর। আচ্ছা, এই অদৃশ্য সংকেত থেকে এবার আমরা বরং সবচেয়ে দৃশ্যমান এবং আধুনিক যুগের একটা লক্ষণের দিকে যাই। ডিজিটাল দেয়াল ভাঙার বিষয়টা, তাই তো? একদম, সোশ্যাল মিডিয়ায় আনব্লক করা। কিন্তু এটি নিঃসন্দেহে আজকের দিনের সবচেয়ে বাস্তব এবং পরিমাপযোগ্য একটি লক্ষণ, যে মানুষটি হয়তো বিরক্ত হয়ে বা প্রচণ্ড রাগ করে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছিল, সে হঠাৎ আনব্লক করে দিয়েছে। সে আনব্লক করে হয়তো কোনো মেসেজ দিচ্ছে না, কিন্তু ব্লক তুলে নেওয়ার মানেই হলো একটা বড় পরিবর্তন আসা। হ্যাঁ, সে আপনার প্রোফাইলে বারবার ভিজিট করছে, স্ট্যাটাস দেখছে। আমি এটাকে ডিজিটাল দুনিয়ায় সদর দরজা সামান্য খোলা রাখার সাথে তুলনা করতে পারি। আনব্লক করাটা আজকের যুগে কিন্তু অনেক বড় একটা স্টেটমেন্ট। সত্যিই তাই। এর মানে হলো, আমি তোমাকে সরাসরি আমার জীবনে আসতে দিচ্ছি না ঠিকই, কিন্তু আমি চাই তুমি অন্তত দরজার বাইরে এসে দাঁড়াও। একদম ঠিক বলেছেন। এর গভীরে রয়েছে একটি দারুণ পাওয়ার ডাইনামিক বা ক্ষমতার টানাপোড়েন। একটু বুঝিয়ে বলবেন? সোশ্যাল মিডিয়ায় যখন কেউ কাউকে ব্লক করে, তখন সে মূলত নিয়ন্ত্রণ বা পাওয়ার নিজের হাতে নিয়ে নেয়। সে সিদ্ধান্ত নেয় যে আপনি আর তার নাগাল পাবেন না। মানে দরজা মুখার ওপর বন্ধ। ঠিক। কিন্তু এই যে আনব্লক করা, এটি মূলত সেই ক্ষমতার জায়গা থেকে সরে আসা বা আত্মসমর্পণ করা। ওহো, বুঝতে পারছি। সে যখন আনব্লক করে, তখন সে নিজের রাগ বা ইগোর চেয়ে নিজের কৌতূহল এবং মিস করার অনুভূতিকে বড় করে দেখছে। শূন্যতাটা সহ্য করতে পারছে না বলেই নিজের হাতে তৈরি করা অহংকারের দেওয়াল সে নিজেই ভেঙে বেরিয়ে আসছে। মানে এটা একটা নীরব ঘোষণা যে আমিও তোমাকে মিস করি। একদম। তার মানে এই যে লক্ষণগুলো, হিউম্যান লিঙ্ক ব্যবহার করা, অবচেতন মনের সিগন্যাল পাওয়া এবং ডিজিটাল দেওয়াল ভেঙে আনব্লক করা, এগুলোর যে কোনো দুটো যদি মিলে যায়, তাহলে মোটামুটি নিশ্চিত হওয়া যায় যে সেও ছটফট করছে। হ্যাঁ, নিশ্চিতভাবেই বলা যায়। কিন্তু আসল প্রশ্ন তো এখানেই শুরু হয়। লক্ষণগুলো তো বোঝা গেল, এরপর কি? আমাদের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত? এখানে এসে সোর্স একটা খুব গভীর দর্শন নিয়ে আলোচনা করেছে। ঠিক। সোর্স বলছে, লক্ষণগুলো মিলে গেলে আর ইগো নিয়ে বসে থাকার কোনো মানে হয় না। যদি বোঝা যায় যে অপর প্রান্তেও একটা টান রয়েছে, তবে অহংকার ধরে রাখলে সমস্যাগুলো সেখানেই আটকে থাকবে। যে সমস্ত অহংকারকে পেছনে ফেলে সবার আগে এগিয়ে যেতে পারে, সে ছোট হয়ে যায় না। বরং সেই প্রকৃত অর্থে বড় প্রেমিক বা প্রেমিকা। একদম তাই। ভালোবাসায় জয় পরাজয় বলে কিছু নেই। কিন্তু এখানেই আমার সবচেয়ে বড় খটকাটা লেগেছে। পুরো বিষয়টাকে একটু সাংঘর্ষিক মনে হচ্ছে না? কিরকম? একদিকে বলা হচ্ছে ইগো ভুলে নিজে থেকে এগিয়ে যেতে, আবার অন্যদিকে সোর্স বলছে পরিস্থিতি যদি বাধা দেয় তবে দূর থেকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যেতে বা তাকে অভিশাপ না দিতে। এটা একই সাথে এগিয়ে যাওয়া এবং ছেড়ে দেওয়ার কথা বলছে না? প্রথম দেখায় এটাকে সবিরোধ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে আনকন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স বা শর্তহীন গ্রহণের একটি অসাধারণ দর্শন। শর্তহীন গ্রহণ? হ্যাঁ, এখানে সম্পর্ক এবং ভালোবাসা, এই দুটি বিষয়কে সম্পূর্ণ আলাদা করে দেখানো হয়েছে, যা আমরা সচরাচর করি না। আমরা ভাবি সম্পর্ক থাকলেই ভালোবাসা আছে, আর সম্পর্ক ভেঙে গেলেই ভালোবাসা শেষ। সম্পর্ক এবং ভালোবাসা আলাদা, এই জায়গাটা একটু পরিষ্কার করবেন? ধরুন, দুজন মানুষ একে অপরকে তীব্রভাবে ভালোবাসে, কিন্তু তাদের একসাথে থাকার ক্ষেত্রে নানা বাস্তবতা বাধা হয়ে দাঁড়াতে পারে। যেমন পারিবারিক চাপ বা অন্য কোনো সমস্যা। হ্যাঁ, হয়তো সে ভীষণ নিরুপায়, ইচ্ছা থাকা সত্ত্বেও সে সম্পর্কটা ধরে রাখতে পারছে না। এর মানে এই নয় যে সে ভালোবাসে না বা সে প্রতারক। বুঝতে পেরেছি। এই দর্শনটা খুব জোরালোভাবে মনে করিয়ে দেয় যে এমন পরিস্থিতিতে তাকে দোষারোপ করা বা অভিশাপ দেওয়া উচিত নয়। তার নিরুপায় অবস্থাটাকে বুঝতে পারাটাই হলো সত্যিকারের ভালোবাসা। বাপরে, এই জায়গাটা আমাকে সত্যি ভাবিয়েছে। একটা কথা আছে না, ভালোবাসা মানেই তাকে জোর করে নিজের করে পাওয়া নয়। একদম। দুটো শরীরের মিলন বা এক ছাদের নিচে থাকলেই যে সেটা ভালোবাসা হবে, এমন কোনো গ্যারান্টি নেই। সত্যি। পৃথিবীতে এমন হাজারো উদাহরণ আছে যেখানে এক ছাদের নিচে 10-20 বছর পার করে দেওয়ার পরও
দুজনের মধ্যে কোনো সত্যিকারের সম্পর্ক তৈরি হয়নি। আবার পৃথিবীর দুই প্রান্তে থেকেও ওই যে অদৃশ্য সুতোর কথা বললেন, সেই সুতোয় প্রবলভাবে বাধা থাকা যায়। ঠিক তাই। ভালোবাসার প্রকৃত অর্থ হল মাঝে মধ্যেই তাকে হারিয়ে ফেলা এবং সেই হারানোর কষ্ট নিয়ে একা একা তাকে ভালোবেসে যাওয়া। সম্পর্ক হয়তো বাস্তবতার চাপে ভেঙে যেতে পারে, কিন্তু সত্যিকারের ভালোবাসা চিরকাল টিকে থাকে। কি অসাধারণ একটা বিশ্লেষণ। আমরা তাহলে এতক্ষণ ধরে যা যা কথা বললাম, পুরো বিষয়টা যদি একটু একসাথে করি। হ্যাঁ, একটা সামারি করা যেতে পারে। সম্পর্ক ভেঙে যাওয়ার পর সবার আগে নিজেকে ভিকটিম ভাবার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। অপরপক্ষের জুতোয় পা গলিয়ে পরিস্থিতির দায়ভার বুঝতে হবে। তারপর লক্ষ্য রাখতে হবে সেই প্রক্সির দিকে, যে হয়তো ইগোর দেওয়াল বাঁচিয়ে দুজনের মাঝে সেতু হওয়ার চেষ্টা করছে। এরপর আসে প্রকৃতির সেই অবচেতন সংকেত, অকারণে মন ভালো হওয়া বা স্বপ্নে কিছু দেখা। আর বাহ্যিক লক্ষণ হিসেবে ডিজিটাল দুনিয়ায় আনব্লক হওয়া তো আছেই। আর সব শেষে নিজের ইগোকে বিসর্জন দেওয়া, সুযোগ থাকলে এগিয়ে যাওয়া, আর পরিস্থিতি প্রতিকূল হলে দূর থেকেই ভালোবাসাকে বাঁচিয়ে রাখা। সত্যি, আজ আমরা মানব মনের জটিলতা আর ভালোবাসার অদ্ভুত এক টানাপোড়েন নিয়ে গভীর একটা আলোচনা করলাম। কিভাবে দুজন দূরে থেকেও একে অপরের জন্য ছটফট করতে পারে সেটা বুঝলাম। বেশ ইনসাইটফুল ছিল ব্যাপারটা। কিন্তু এই আলোচনা শেষ করার আগে আমার মনে একটা নতুন চিন্তার উদয় হচ্ছে, যেটা নিয়ে আমাদের সবার একটু ভাবা উচিত। কি চিন্তা? আমরা দেখলাম যে সত্যিকারের ভালোবাসা মানে দূর থেকে অদৃশ্য সুতোয় বাঁধা থাকা এবং সে মিস করছে কিনা তার লক্ষণগুলো বিশ্লেষণ করা। কিন্তু প্রশ্ন হলো, এই লক্ষণগুলো দিনের পর দিন পাগলের মতো খোঁজার যে তীব্র প্রবণতা, এটা কি আসলে আমাদের অতীতকে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করছে না? আমরা কি অবচেতনভাবে চাইছি না যে এই লক্ষণগুলো সত্যি হোক, যাতে আমাদের মুভন করতে না হয়? লক্ষণ খোঁজার এই মরিয়া চেষ্টাই কি আমাদের বর্তমান জীবনে নতুন কোনো সম্ভাবনাকে গ্রহণ করার পথ চিরতরে বন্ধ করে দিচ্ছে না? বাপরে, এটা সত্যি ভাবার মতো এবং অত্যন্ত গভীর একটা প্রশ্ন। একদম শুরুতে যে বলেছিলাম, বন্ধুদের আড্ডায় বসে হারিয়ে যাওয়ার কথা, আমরা কি সত্যিই হারিয়ে যাচ্ছে কারণ অপর দিক থেকে কেউ ডাকছে বলে, নাকি আমরা নিজেরাই অতীতে স্মৃতিতে আটকে থাকতে চাইছি? হয়তো ভালোবাসা আর আটকে থাকার মধ্যকার সূক্ষ্ম রেখাটা ঠিক এখানেই লুকিয়ে আছে। এই প্রশ্নের উত্তর হয়তো এক একজনের কাছে এক এক রকম হবে। তবে ভাবনার এই রেশ ধরে আজ আমাদের এই গভীর আলোচনা আমরা এখানেই শেষ করছি। অতীত, বর্তমান আর ভালোবাসার এই জটিল সমীকরণ নিয়ে আমরা সবাই ভাবতে থাকি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো গভীর আলোচনায়। সবাই ভালো থাকবেন।